গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস শুভ্র। পড়ছি এর ৮ম পর্ব। জাহানারার জ্বর এসেছে, এমন কিছু না, থার্মোমিটারে ১০০ হয়তো উঠবে না, কিন্তু তিনি বিছানায় পড়ে গেছেন এবং কাতরাচ্ছেন। মাথায় ঘূর্ণির মতো হচ্ছে। মনে হচ্ছে তিনি নৌকায় বসে আছেন, নদীতে প্রবল ঢেউ উঠেছে, তিনি কেবলই ওঠানামা করছেন। তিনি বিনুকে ডাকলেন। বিনুর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল। উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে? জ্বর এসেছে? তিনি জবাব দিলেন না। বিনুকে দেখে এখন তার বিরক্ত লাগছে। সে জ্বর দেখার জন্যে হাত বাড়াতেই তিনি বললেন, গায়ে হাত দিও না তো, কেউ গায়ে হাত দিলে আমার ভালো লাগে না। বিনু বলল, ডাক্তারকে খবর দিব? জাহানারা থমথমে গলায় বললেন, ডাক্তারকে খবর দিতে হলে আমি খবর দিব, তোমাকে খবর দিতে হবে না। তুমি কে? এ ধরনের অপমানসূচক কথা শোনার পর বিনুর দাঁড়িয়ে থাকার কথা না, কিন্তু সে দাঁড়িয়ে আছে। বিনু বলল, জ্বর মেপেছেন? জাহানারা বললেন, না। জ্বর মাপার থার্মোমিটার জাহানারার সাইড টেবিলের ড্রয়ারে থাকে, সেখানে পাওয়া গেল না। বিনু ব্যস্ত হয়ে থার্মোমিটার খুঁজছে। জাহানারা ভুরু কুঁচকে বিনুর দিকে তাকিয়ে আছেন। তার ইচ্ছা কঠিন কোনো কথা বলে বিনুকে আহত করা। কঠিন কথাগুলি মনে আসছে না। তাছাড়া তিনি চাচ্ছেনও না বিনু তার ঘরে থাকুক। শুভ্র তার মার অসুখের খবর পেয়েছে, সে মাকে দেখতে আসবে। মায়ের বিছানার কাছে চেয়ার টেনে বসবে। মাতা পুত্রের কথার মাঝখানে তৃতীয় কারোর থাকা উচিত না। বিনু, আমি বাঁচি না মাথার যন্ত্রণায়, তুমি কি খটখট শুরু করেছ? কি খোঁজো? থার্মোমিটার। তোমাকে ডাক্তার নিয়ে আসতে হবে না, তুমি ঘর থেকে যাও। শুভ্রর সকালের চা আমার ঘরে পাঠাবার ব্যবস্থা করো, তাহলেই হবে। বিনু বলল, উনি নেই, বের হয়ে গেছেন। জাহানারা হতভম্ব হয়ে বললেন, ও কখন গেল? ১০ মিনিট আগে। আমার শরীর খারাপ করেছে এটা কি সে জানে? জি জানেন, আমাকে বলে গেছেন ডাক্তার আনার ব্যবস্থা করতে। আমাকে দেখে যাবার কথা তার মনে হল না? উনার অফিসে কি নাকি জরুরি কাজ আছে। চাচি, আপনাকে এক কাপ আদা চা দেব? জাহানারা যন্ত্রের মতো বললেন, দাও। তার হাত পা কাঁপতে শুরু করেছে। এসব কি হচ্ছে? শুভ্র জানে তার জ্বর, তারপরেও সে ঘরে উকি না দিয়েই চলে গেল। এরকম তো কখনো হয়নি। প্রথম হল, প্রথমের পর দ্বিতীয় আসে, দ্বিতীয়র পর আসে তৃতীয়। হচ্ছেটা কি? বিনুর সঙ্গে তিনি এ বিষয়ে আলাপ করবেন না? তা কেন করবেন? বিনুকে? বিনুকেও না। তাদের ব্যক্তিগত কোনো কিছুর সঙ্গেই বিনুর যোগ থাকবে না। বিনু ছাড়া আর কে আছে যার সঙ্গে কথা বলা যায়? ঢাকা শহরে তার আত্মীয় স্বজনের অভাব নেই। কোনো একটা খবর পেলেই এরা ঝাঁকে ঝাঁকে কাকের মতো উড়ে আসে, চা নাস্তা খায়, বিজ্ঞের মতো কথা বলে। অসহ্য। বিনু চা নিয়ে ঢুকল। এক হাতে চা, অন্য হাতে একটা থার্মোমিটার। জাহানারা বললেন, থার্মোমিটার কোথায় পেলে? কিনিয়েছি। আরেকটা পাওয়া যাচ্ছে না বলে ফট করে নতুন কিনে ফেললে? অন্যের টাকা বলে মায়া নেই, তাই না? সরকারি মাল দরিয়ামে ঢাল। বিনু কিছুই বলল না, প্রায় যন্ত্রের মতোই থার্মোমিটার এগিয়ে দিল। জাহানারা থার্মোমিটার মুখে দিলেন। এখন তার মনে হচ্ছে জ্বর চেপে আসছে, মাথা ঝিমঝিম করছে, বমি ভাবও হচ্ছে। তবে খুবই আশ্চর্যের ব্যাপার, নৌকার দুলুনির মতো অবস্থাটা আর নেই। বিনু বলল, আপনার সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসেছে, আরেকদিন আসতে বলবো? জাহানারার ইচ্ছা করছে হাত বাড়িয়ে বিনু মেয়েটার গালে একটা চড় মারেন। তার মুখে একটা থার্মোমিটার ঢুকিয়ে সে ইচ্ছা করে প্রশ্নটা করেছে যাতে তিনি জবাব দিতে না পারেন। কিরকম বজ্জাত একটা মেয়ে! বজ্জাতি মেয়েটার অস্থিমজ্জায়। এইসব মেয়েদের একমাত্র ওষুধ হল সকাল বিকাল চড়থাপ্পড় দেয়া। জ্বর ১০১, এমন কিছু বেশি না, কিন্তু জ্বর বাড়ছে। জাহানারা লক্ষ্য করলেন তার নিঃশ্বাসের কষ্ট শুরু হয়েছে। এটা নতুন এক উপসর্গ। শরীর একটু খারাপ করলেই নিঃশ্বাসের কষ্ট শুরু হয়। মেয়েটাকে আমি চিনি না। আমার কাছে কি চায়? জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করবে না কেন? নাকি জিজ্ঞেস করলে তোমার সম্মান যাবে? মান সম্মান নিয়ে তো তালগাছের উপর বসে আছো, এতদিন এখানে পড়ে আছো, কেউ তো খোঁজ নিতে আসে না। কিসের আশায় তুমি পড়ে আছো? বিনু চুপ করে আছে, তার মুখ ভাবলেশহীন। কে কি বলছে বা বলছে না তা যেন সে শুনছে না, বা শোনার প্রয়োজন বোধ করছে না। জাহানারা বললেন, যাও,
মেয়েটাকে এখানে নিয়ে এসো। আপনার শরীরটা খারাপ, তাকে বরং আরেকদিন আসতে বলি। মাতাব্বরে করবে না, মাতাব্বরে আমার ভালো লাগে না। তাকে এখানে নিয়ে এসো। এখানে আনার দরকার নেই, আপনি একটু কষ্ট করে নিচের বসার ঘরে চলুন। এত কথা বলছো কেন? তাকে নিয়ে আসতে বললাম, নিয়ে আসো। হড়বড় করে এত কথার দরকার কি? বেশি কথা বলা অভ্যাস হয়ে গেছে। কথা না বললে পেটের ভাত হজম হয় না। অসুস্থ শরীরে আমি নিচে যাব? আমাকে কোলে করে কে নিয়ে যাবে, তুমি? বিনু চলে গেল। জাহানারা খাটে হেলান দিয়ে বসলেন। অপরিচিত একটা মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছে। কে এই মেয়ে? শুভ্রর পরিচিত কেউ? মীরা নয় তো? শুভ্র যার গলার হাসি রেকর্ড করে এনেছিল। কি যে পাগল ছেলে! মানুষ রাত জেগে ক্যাসেটে গান শুনে, এই ছেলে শুনে হাসি। একবার রাত ৩টায় খিলখিল হাসির শব্দে তার ঘুম ভেঙে গিয়েছিল। শুভ্রর ঘর থেকে হাসির শব্দ আসছে। তিনি জানেন ক্যাসেটের রেকর্ড করা হাসি। তারপরেও ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। নিশিরাতে মেয়েদের উঁচু গলার হাসি খুবই ভয়ঙ্কর। যেই কন্যা নিশিরাত্রিতে শব্দ করিয়া এবং শরীর দুলাইয়া হাসে, সেই কন্যা স্বামী ঘাতকিনী। লক্ষণ বিচার বইতে এই কথা পরিষ্কার লেখা আছে। জাহানারা অবাক হয়ে তাকিয়ে আছেন। কি সুন্দর মেয়ে! পাতলা ঠোঁট, বড় বড় চোখ, গায়ের রঙও কত ভালো। ধবধবে সাদা না, অন্যরকম সাদা। চুল লম্বা, সেই চুলে সামান্য খয়েরি ভাব আছে। অতিরিক্ত ফর্সা মেয়েদের চুলের রঙে সবসময় এই সমস্যাটা হয়। জাহানারা খুব আগ্রহ নিয়ে মেয়েটার চোখের মনির দিকে তাকালেন। অসম্ভব রূপবতীদের কোনো না কোনো সমস্যা থাকেই। দেখা যায় তাদের চোখে টেরা ভাব থাকে, চোখের মনি হয় কটা। দাঁতের সমস্যা তো থাকেই, দাঁত ফাঁক থাকে, গেজা দাঁত থাকে। এই মেয়েটার দাঁত কেমন বোঝা যাচ্ছে না, কারণ এখনো দাঁত দেখা যাচ্ছে না। মেয়েটা যেভাবে ঠোঁট চেপে আছে তাতে মনে হয় দাঁতের সমস্যা আছে। অনেক রূপবতী মেয়ে আছে যাদের সবই সুন্দর, দাঁতও সুন্দর, শুধু তারা যখন হাসে তখন মাড়ি বের হয়ে যায়। এরকম কিছু না তো? জাহানারা আগ্রহ নিয়ে বললেন, মা বসো, এই চেয়ারটায় বসো। মেয়েটা বসল। তিনি ভেবেছিলেন বসার সময় মেয়েটা সামান্য হলেও হাসবে। সেই সুযোগে তিনি মেয়েটার দাঁতগুলি দেখে ফেলতে পারবেন। তার মনের খুঁতখুঁতানিটা দূর হবে। মেয়েটার দাঁত না দেখা পর্যন্ত তার অস্থির ভাব যাচ্ছে না। আমি কি তোমাকে চিনি? মেয়েটা বলল, না, চিনেন না, তবে আমি আপনাকে চিনি। জাহানারা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এইবার মেয়েটা হেসেছে, তার দাঁত ঠিক আছে এবং গলার স্বরও সুন্দর। একটু ভারী, মনে হয় ঠান্ডায় বসে যাওয়া গলা, তারপরেও ভালো। জাহানারা লক্ষ্য করলেন মেয়েটা খুব আগ্রহ নিয়ে ঘর দেখছে, সাজসজ্জা দেখছে, দেয়ালে টানানো ছবিগুলি দেখছে। জাহানারা বললেন, এইটা আমার ছেলের ছবি, শুভ্র। ও যখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে তখন তোলা ছবি। আমি ওনাকে চিনি। তুমি কি তার সঙ্গে পড়ো? জি না। তোমার নাম কি, মা? নাম বললে আমাকে চিনতে পারবেন বলে মনে হয় না। আমার নাম আশপানি। জাহানারা তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে খাটটা দুলছে। খাটের দুলুনির সঙ্গে সঙ্গে তার শরীর দুলছে এবং মাথার ভেতরটা দ্রুত ফাঁকা হতে শুরু হয়েছে। বুক শুকিয়ে গেছে, পানির তৃষ্ণা হচ্ছে। কেউ যদি বরফ মেশানো এক গ্লাস পানি দিত। বিনু নেই কেন? সে থাকলে তার দিকে তাকিয়ে একটা ভরসা পাওয়া যেত। তিনি কি ডাকবেন বিনুকে? আচ্ছা, এই জন্যে কি বিনু মেয়েটাকে শোবার ঘরে আসতে দিতে চায়নি? বিনু কি চিনতে পেরেছিল মেয়েটাকে? অবশ্যই চিনতে পেরেছে। গরম লাগছে কেন? মনে হচ্ছে তিনি জ্বলন্ত চুলার সামনে বসে আছেন। মুখে তাপ লাগছে, কিন্তু পিঠের দিকে ঠান্ডা লাগছে। আশপানি আরেকটু ঝুঁকে এসে বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? জাহানারা জবাব দিলেন না। আশমানি বলল, আমি খারাপ মেয়ে, এখন চিনেছেন? জাহানারা প্রায় ফিসফিস করে বললেন, তুমি এখানে এসেছ কেন? কি চাও তুমি? কথা বলতে আসছি। কি কথা তোমার? আপনার কি শরীর খারাপ? আমার শরীর খারাপ না ভালো তা দিয়ে তোমার দরকার নেই। তুমি এ বাড়িতে এসেছ কেন? আশপানি হাসি মুখে বলল, আপনার স্বামী, আপনার ছেলে যদি আমাদের বাড়িতে আসতে পারে, আমরা আসতে পারব না কেন? চাও কি তুমি? কথা বলতে আসছি। কার সঙ্গে কথা বলতে এসেছ? আপনার সাথে। আপনি ছোট সাহেবের মা, আপনার সাথেই কথা বলা দরকার। বলো, কি বলবে? ছোট সাহেব প্রায় আমার কাছে যায়, এইটা আপনাদের জানালাম।
তার যেখানে ইচ্ছা সে সেখানে যাবে। সে যদি নরকের কৃমির সঙ্গে সময় কাটাতে চায় কাটাবে, আমাকে বলার দরকার নেই। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলতে আসো? জুতা দিয়ে পিটিয়ে আমি তোমাকে। উত্তেজনায় জাহানারার কথা আটকে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বিনু চলে এসেছে, সে দরজা ধরে দাঁড়িয়েছে। জাহানারা চাপা গলায় বললেন, বিনু, লাথি দিয়ে হারামজাদি মেয়েকে রাস্তায় বের করে দাও। এত বড় সাহস! বিনু আসমানির দিকে তাকিয়ে বলল, উনার শরীর ভালো না, তুমি বাইরে এসে বসো। কি কথা বলতে এসেছ আমাকে বলো। আসমানি খুব সহজ গলায় বলল, আমার কথা বলা শেষ, এখন আমি চলে যাব। ছোট সাহেব যদি অন্য মানুষদের মতো হতো, আমি কিছুই বলতে আসতাম না। নষ্ট পুরুষ মানুষ ফুর্তি করার জন্য খারাপ পাড়ায় যাবেই, এটা নতুন কি? কিন্তু ছোট সাহেব তো অন্যদের মতো না। হঠাৎ একদিন যদি বলে, আসমানি আমাকে বিবাহ করো, তখন কি উপায় হবে? আপনার ছেলের বউ হিসেবে আমাকে ঘরে নিবেন? জাহানারা চেঁচিয়ে বললেন, বিনু, এই হারামজাদি মেয়ে এসব কি বলছে? সে এখনো কেন যাচ্ছে না? আসমানি উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যেটা সত্য সেটা বলতেছি। কিছু সত্য কথা আছে শুনতে খারাপ লাগে, কিছু শুনতে ভালো লাগে। আমারটা সেই রকম। জাহানারা বললেন, বের হ। এই মেয়ে, তুই বের হ, তুই এই মুহূর্তে বের হ। বলতে বলতে জাহানারা খাট থেকে নামতে গেলেন। বিনু এসে তাকে ধরে ফেলল। তিনি শরীর এলিয়ে বিনুর কাঁধে পড়ে গেলেন। আসমানি এখনো দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে তাকে ঘিরে যে নাটকটা তৈরি হয়েছে, সেই নাটক দেখে সে খুব মজা পাচ্ছে। জাহানারার জ্বর খুব বেড়েছে। তার মাথায় অনেকক্ষণ ধরে পানি ঢালা হচ্ছে। জ্বর তেমন নামছে না, বরং যতই সময় যাচ্ছে চোখ ততই লাল হয়ে আসছে। ডাক্তার এসে গেছেন, ওষুধপত্র দেননি। ওষুধপত্র দেবার মতো কিছু হয়নি। বুক পরিষ্কার, প্রেশার নর্মাল। বিনুর কাছে কোনো কিছুই নর্মাল মনে হচ্ছে না। জাহানারা একবার বললেন, শুভ্রর বাবা কি এসেছে? বিনু চমকে উঠে বললেন, কি বললেন? জাহানারা চোখ বন্ধ করতে করতে বললেন, কিছু না। হঠাৎ মনে হলো শুভ্রর বাবা বেঁচে আছে। শুভ্র এর মধ্যে বাড়িতে টেলিফোন করেনি? বিনু বলল, না, ও যদি টেলিফোন করে আমার অসুখের খবর দিবে না। জি আচ্ছা। ওই হারামজাদি মেয়ের কথা কিছু বলবে না? জি আচ্ছা। যদি কিছু বলো, ওই হারামজাদিকে আমি যেভাবে জুতা পেটা করে তাড়িয়েছি, তোমাকেও সেভাবে জুতা পেটা করে তাড়াব। জি আচ্ছা। যে চেয়ারে ওই হারামজাদি বসেছিল, সেই চেয়ারটা ডাস্টবিনে ফেলে দিতে বলেছিলাম, এখনো ফেলছ না কেন? আর শোনো, তোমাকে না বললাম আমার গায়ে হাত না দিতে? গায়ে হাত দিচ্ছ কেন? টেলিফোনের রিং হচ্ছে। জাহানারা মাথা উঁচু করে বললেন, শুভ্র টেলিফোন করেছে। বিনু, টেলিফোন ধরো। বিনু টেলিফোন ধরল। শুভ্রই টেলিফোন করেছে। শুভ্র খুশি খুশি গলায় বলল, কে, বিনু? হ্যাঁ। বিনু, তোমার বিষয়ে আমার ইন্টারেস্টিং একটা অবজারভেশন আছে। অবজারভেশনটা হচ্ছে, টেলিফোনে তোমার গলা এক এক দিন এক এক রকম শোনায়। ও, কথাটা কি তোমার বিশ্বাস হচ্ছে? বিশ্বাস হবে না কেন? আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। শুধু তোমার ব্যাপার না, আমি অনেকের ব্যাপারেই লক্ষ্য করেছি। একই টেলিফোন সেটে কথা বলছে, তারপরেও গলার স্বর সকালে একরকম, আবার দুপুরে একরকম। ও, আমার ধারণা টেলিফোন লাইনে যে ভোল্টেজ থাকে তার ওঠানামাতে এটা হয়। আপনি কি এই কথাগুলো বলার জন্যই টেলিফোন করেছেন? হুম, মার খবর জানার জন্য টেলিফোন করেছি। এখন জ্বর কেমন? কম। মা কি আমার ওপর রেগে আছে? রেগে থাকার মতো কিছু কি করেছেন? জ্বর শুনেও মাকে দেখতে যায়নি। দেখতে যাননি কেন? বিনু, আসলে কি হয়েছে শোনো। আমি মাকে দেখার জন্য ঘর থেকে বের হলাম। বারান্দায় এসে ভুলে গেলাম কি জন্য ঘর থেকে বের হয়েছি। সিঁড়ি দিয়ে নেমে গাড়িতে উঠে পড়লাম। তখন মনে পড়ল, কিন্তু তখন আর গাড়ি থেকে নামতে ইচ্ছা করল না। এই হলো ঘটনা। এখন আপনি কোথায়? রাস্তায়। ড্রাইভারকে বলে দিয়েছি আমাকে নিয়ে শহরে ঘুরপাক খেতে। বৃষ্টি হচ্ছে তো, গাড়িতে বসে বৃষ্টি দেখতে ভালো লাগছে। আমি তোমার সঙ্গে কথা বলছি মোবাইল টেলিফোনে। ও, মোবাইল টেলিফোনটা আমার না, আসমানির। ওর টেলিফোন যে পকেটে করে নিয়ে চলে এসেছি বুঝতেই পারিনি। সে বেচারি হয়তো কোথাও টেলিফোন না পেয়ে খুব টেনশন করছে। করুক টেনশন। বিনু শুভ্রর আনন্দময় হাসি শুনল। হ্যালো বিনু। জি বলুন। হঠাৎ মনে হলো টেলিফোনের কানেকশন কেটে গেছে। মোবাইল সেটগুলির এই সমস্যা, জরুরি কথার মাঝখানে লাইন কেটে যাবে। আপনি তো কোনো জরুরি কথা বলছেন না। এই জন্যই তো লাইন কাটছে না।
আমি এখন কি করছি বলো তো? একটু আগেই আমাকে বলেছেন কি করছেন, গাড়ি নিয়ে ঘুরছেন, বৃষ্টি দেখছেন। 50% হয়েছে। আমি আসলে ডায়েরি লিখছি। আমি মাঝে মাঝে অদৃশ্য খাতায় অদৃশ্য কলমে ডায়েরি লিখি। বুঝতে পারছো? জি না, আরেকদিন বুঝিয়ে দেব। আচ্ছা শোনো বিনু, আমাকে কি খুব আনন্দিত মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমি খুবই আনন্দিত। কেন? কারণটা আমি জানি, কিন্তু তোমাকে বলবো না। হ্যালো বিনু। জি শুনছি। তোমার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু আমি কথা বলতে পারছি না। মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছে। টিকটিক করে শব্দ হচ্ছে। শব্দটা শুনতে পাচ্ছ না? পাচ্ছি। হ্যালো বিনু। জি বলুন। আমি খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আজকে টেলিফোনটা করেছি সেই সিদ্ধান্তটা তোমাকে জানানোর জন্যে। বলুন, আমি শুনছি। বিনু কিছু শুনতে পেল না। শুভ্রর মোবাইল সেটের ব্যাটারি শেষ হয়ে গেছে। কে যেন ডাকল, শুভ্র, শুভ্র। আমি চোখ বন্ধ করে গাড়ির পেছনের সিটে বসে আছি। বৃষ্টির শব্দ শোনার চেষ্টা করছি। গাড়ির কাঁচ উঠানো, তারপরেও বৃষ্টির শব্দ শোনা যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ কানে এলো শুভ্রু শুভ্রু। কেউ যেন এই নামে ডেকে গাড়ির পেছনে পেছনে ছুটে আসছে। আমি নিজের অজান্তেই কে বলে চোখ মেললাম। গাড়ির ড্রাইভার গাড়িতে হঠাৎ ব্রেক করে আমার দিকে তাকালো। আমি বললাম, কিছু না, তুমি চালাও। সে আবার অ্যাক্সিলেটরে চাপ দিল। সে এখনও স্বস্তি বোধ করছে না। তার চোখ ব্যাক ভিউ মিররের দিকে। আমাকে মনে হয় সে আয়নায় খানিকটা দেখা যাচ্ছে। এই ড্রাইভারকে নতুন রাখা হয়েছে। যে কোনো কারণেই সে আমার ভয়ে সারাক্ষণ অস্থির হয়ে থাকে। যতবারই আমি তাকে ডাকি সে চমকে ওঠে। অফিসের বারান্দায় বসে চা খাচ্ছিল। আমি তার পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ তার দিকে তাকালাম। দেখি তার চোখ ভয়ে ও আতঙ্কে কাঁপছে। আমাকে সে কেন ভয় পায়? আমরা যে জিনিস বুঝতে পারি না তাকেই ভয় পাই। সে আমাকে বুঝতে পারছে না বলেই ভয় পাচ্ছে। এই মুহূর্তে সে কি ভাবছে? সে ভাবছে ছোট সাহেব চোখ বন্ধ করে শুয়েছিলেন। হঠাৎ কেন জেগে উঠে বললেন কে? আমি তাকে ব্যাপারটা ব্যাখ্যা করলে সে কি আশ্বস্ত হবে? আমি কি তাকে বলবো, রশিদ শোনো, দুটা জিনিস মানুষকে তাড়া করে। একটার নাম স্বপ্ন, সে সামনে থেকে তাকে ডাকে, মানুষ তার দিকে ছুটে যায়। আরেকটার নাম স্মৃতি, সে ভয়ঙ্কর কোনো জন্তুর মতো পেছন থেকে তাড়া করে। একজন বুড়ো মানুষের সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি প্রচুর জর্দা খেতেন। ফুলের সৌরভের মতো জর্দার সৌরভ তাকে ঘিরে থাকত। ওই ভদ্রলোক আমাকে ডাকতেন শুভ্রু নামে। তিনি চলে গেছেন, নামটা ফেলে রেখে গেছেন। ওই নামটা মাঝে মাঝেই আমাকে তাড়া করে। একটু আগেও করেছিল বলে ভয় পেয়ে আমি বলেছিলাম কে। ওই বুড়ো ভদ্রলোকের ছেলে মেয়ে বা তার স্ত্রীর সঙ্গে আমার খুব কথা বলার শখ। তাদের কাছে আমি জানতে চাইব বুড়ো ভদ্রলোক শুভ্র নামের বাচ্চা একটা ছেলেকে এতটা ভালো কেন বেসেছিলেন। কার্যকারণহীন ভালোবাসা বলে এ জগতে কিছু নেই। সব কিছুর পেছনে কারণ আছে। প্রথমে কজ, তারপর এফেক্ট। ভালোবাসাটা যদি এফেক্ট হয়, তার পেছনের কজটা কি? আমি ওই বুড়ো মানুষের পরিবারের সদস্যদের কাছে জানতে চাইব, আপনারা কি আমাকে ওনার সম্পর্কে বলবেন? আমি ভাষা ভাষাভাবে শুনেছি মৃত্যুর আগেও তিনি শুভ্রুকে ডেকেছেন। কেন ডেকেছেন? তিনি শুভ্রু সম্পর্কে কি বলতেন? আচ্ছা, শুভ্রুকে কোলে নিয়ে তার কি কোনো ছবি আছে? একটা ছবি তিনি আমাকে নিয়ে স্টুডিওতে গিয়ে তুলেছেন এবং আমাকে লজ্জিত গলায় বলেছেন, ছবি তোলার কথা বড় সাহেবকে বলবা না, উনি রাগ হতে পারেন। আমি বলেছিলাম, রাগ হবেন কেন? ছবি তোলা কি খারাপ? না, খারাপ না। ব্যাপারটা হলো কি শুভ্রু, মানুষ আল্লাহ পাকের আজীব সৃষ্টি। সে খারাপ কাজে রাগ হয়, ভালো কাজের জন্য রাগ হয়। আবার ধরো ভালো না, খারাপ না এমন কাজের জন্য রাগ। মানুষ বড়ই আজীব জানোয়ার। মানুষ আজীব জানোয়ার কেন? আল্লাপাক মানুষকে আজীব করে বানিয়েছেন এই জন্যে। আল্লাপাক মানুষকে আজীব করে কেন বানিয়েছেন? এইটা তো বাবা বুঝি না, প্রায়ই চিন্তা করি, কুল পাই না। তিনি তো কত কিছুই সৃষ্টি করলেন, মানুষকে আজীব করলেন কেন? তিনি নিজে খুবই আজীব এই জন্যে। উনি কি খুবই আজীব? উনি কি কেমন কিছুই জানি না বাবা। আপনি জানেন না কেন? আমার তখন প্রশ্ন চলছে, শুধুই প্রশ্ন করি, এবং তিনি ক্লান্তিহীনভাবে আমার প্রশ্নের জবাব দিয়ে যান। আমার প্রশ্ন এবং তার উত্তরগুলি লিখে রাখলে অদ্ভুত কিছু ব্যাপার জানা যেত। একজন অত্যন্ত সাধারণ মানুষের পৃথিবী সম্পর্কে ধ্যান ধারণা।
বুড়ো মানুষের পরিবারের কাউকেই আমি খুঁজে পাইনি। বুড়ো মানুষটার মতো সবাই হারিয়ে গেছে। আমার সকল চেষ্টাই বিফলে গেছে। আমি হাল ছেড়ে দেইনি। সবশেষে চায়না ভাইকে বললাম, এদের কাউকে খুঁজে বের করতে পারবে? চায়না ভাই আমাকে চমকে দিয়ে বলল, অবশ্যই, আপনি হুকুম দেন, আমি বাইর করি। 1 মাসের ভিতর যদি বাইর করতে না পারি, সাইনা ভাই নাম বদলে আমি নিজের নাম রাখবো সাইনা ভইন। কিভাবে বের করবে? মানুষ খুঁজে বের করা কোনো ব্যাপার না ছোট সাহেব। মানুষ যেখানে যায় গন্ধ রেখে যায়। মানুষের বাইর করণ যায় গন্ধে গন্ধে। 1 মাসের মধ্যে পারবে? অবশ্যই। আজ আশ্বিন মাসের 3 তারিখ। কার্তিকের 3 তারিখের মধ্যে আপনি খবর পাইবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আপনি নিশ্চিন্ত থাকেন ছোট সাহেব। আজরাইল মানুষরে খুঁজা বাইর করে না। আমি তো আজরাইলের মতোই। খুব আশ্চর্যের ব্যাপার, বুড়ো মানুষটা যেভাবে আমার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, চায়না ভাই নামের এই ভয়ঙ্কর মানুষটাও একইভাবে আমার দিকে আকৃষ্ট হয়েছে। রোজ একবার আমাকে না দেখলে তার নাকি ভালো লাগে না। আচ্ছা, মানুষের শরীরে কি বিশেষ কোনো গন্ধ আছে, কিংবা কোনো ম্যাগনেটিক ফিল্ড? এক একজনের জন্য এক এক রকম। যার সঙ্গে সেই ম্যাগনেটিক ফিল্ডের রেসোনেন্স হচ্ছে, সেই ভয়ঙ্করভাবে আলোড়িত হচ্ছে, সেই আটকা পড়ে যাচ্ছে। রশিদ রশিদ স্টিয়ারিং হুইল হাতে নিয়েই চমকে উঠল। গাড়ির ব্রেকেও পা দিয়ে দিয়েছে। সে ভীত গলায় বলল, জি স্যার। ক্যাসেটটা দাও তো, ক্যাসেট চলুক। রশিদ আমার হাত থেকে ক্যাসেট নিল। ক্যাসেট বাজতে শুরু করলে সে আরেকটা ছোটখাটো চমক খাবে। ক্যাসেটে কোনো গান বাজনা নেই। এই ক্যাসেটে আছে মীরার হাসি। ক্যাসেট বাজছে, আমি মীরার হাসি শুনছি। ড্রাইভার চোখ মুখ শক্ত করে হাসি শুনছে। রশিদ, জি স্যার। হাসি কেমন লাগছে? জি স্যার, ভালো। কিরকম ভালো? খুব ভালো স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন এই হাসিটা শোনো। দাও, এই ক্যাসেটটা দাও। এখন বাজছে বিনুর হাসি। সে মীরার মতো এক নাগারে হাসেনি। লজ্জা পেয়ে থেমে থেমে হেসেছে। রশিদ, জি স্যার। এই হাসিটা কেমন? ভালো স্যার। এই হাসিটা বেশি ভালো না আগেরটা? দুটাই ভালো। আচ্ছা, ঠিক আছে, এখন দাও এই ক্যাসেট। 3 নম্বর হাসি। রশিদ ভীত মুখে 3 নম্বর ক্যাসেট চালু করল। এবার হাসছে আসমানি। আসমানির হাসির সঙ্গে মীরার হাসির মিল আছে, বেশ ভালো মিল। আমি চোখ বন্ধ করে মিল এবং অমিলগুলো ধরার চেষ্টা করছি, ধরতে পারছি না। ড্রাইভার রশিদ কি আমাকে পাগল ভাবছে? মনে মনে নিশ্চয়ই ভাবছে। রশিদ একা না, অনেকেই তাই ভাবছে। ওই দিন মীরার সঙ্গে দেখা করতে গেলাম। বিয়ের পর সে কতটা বদলেছে সেটা দেখার জন্য যাওয়া। কোথায় যেন পড়েছিলাম, বিয়ে হবার আগ পর্যন্ত মেয়েদের চোখে ভরসাহারা দৃষ্টি থাকে। বিয়ের পরপর সেই দৃষ্টি বদলে যায়, দৃষ্টিতে ভরসা ফিরে আসে। মীরার মধ্যে কোনো পরিবর্তন দেখলাম না, কিন্তু সে আমাকে দেখে চমকে উঠে বলল, তোর চোখে পাগল পাগল ভাব এসে গেছে। পাগল পাগল ভাবটা কিরকম? পাগলদের চোখের মনি কোনোখানে স্থির হয় না, তোরও হচ্ছে না। আমি তোমার ঘর সংসার দেখছি বলে আমার চোখের মনি নড়াচড়া করছে। তুই কিছুই দেখছিস না, আমাকে ভোলানো এত সহজ না। শুভ্র, তুই কি খুব কষ্টে আছিস? না, তোকে দেখে মনে হচ্ছে তুই কষ্টে আছিস। আমার প্রতি তোমার প্রবল মমতা আছে বলে তুমি এরকম ভাবছ। প্রবল মমতার কারণে মনে হয় মমতার মানুষটা বুঝি কষ্টে আছে। সব মাকে দেখবে, যদি সে তার সন্তানকে কয়েকদিন অদর্শনের পর দেখে তাহলে বলে, আহারে রোগা হয়ে গেছে। এটা হলো মাদার কমপ্লেক্স। তুই কথাও বেশি বলছিস। কথা বেশি বলা পাগলামির লক্ষণ। তোমার ধারণা আমি পাগল? এখনো না, তবে তুই ওই পথ ধরেছিস। কিছুদিনের মধ্যেই তুই ট্রাফিক কন্ট্রোল শুরু করবি। আমি হাসলাম। মীরা কঠিন গলায় বলল, হাসবি না, আমি ঠাট্টা তামাশা করছি না। রাতে তোর ঘুম ভালো হয়? খুব ভালো ঘুম হয়। তোমার ঘুমের খবর বলো। আকলাক সাহেব তোমাকে রাতে ঘুমোতে দেন? সে দেয়, আমি তাকে জাগিয়ে রাখি, বকবক করি। রাত 3টার সময় বলি, বৃষ্টি হচ্ছে, ছাদে চলো তো ভিজব। বেচারা মহা বিপদে পড়েছে। তুমি তো মনে হয় ওনার প্রেমে হাবুডুবু খাচ্ছ। তা খাচ্ছি। এই প্রেমটা শুরু হয়েছে বিয়ের পর। এই প্রেমের সঙ্গে শরীরের একটা ব্যাপার আছে, তাই বলে সেই প্রেমকে তুচ্ছ বা ছোট করার কিছু নেই। শুভ্র, তুই আমার কথা শোন, বিয়ে করে ফেল। কাকে বিয়ে করব? যে কাউকে, রহিমা, ফাতেমা, উর্মি টুর্মি, এনিওয়ান। আমার ধারণা তুই যাকেই বিয়ে করিস না কেন তার জন্য তোর ফিলিংস একই থাকবে। ফাতেমাকে তুই যতটা ভালোবাসবি, উর্মিকেও তুই ততটাই ভালোবাসবি। একটু বেশিও না, একটু কমও না। চা খাবি? না,
মদ খাবি? এটা মদের বাড়ি। পৃথিবীর হেন মদ নেই যা এই বাড়িতে নেই। না, মদ খাবো না। কিছু একটা খা। শরবত খাবি? প্লেইন অ্যান্ড সিম্পল লেবুর শরবত। আচ্ছা দাও। মীরা লেবুর শরবত বানাতে বানাতে বলল, তোর কি অন্ধ মেশকাত সাহেবকে মনে আছে? হুম। উনি সেদিন এসেছিলেন। আমি দাওয়াত করে এনেছিলাম। হাত দেখাতে ইচ্ছা করছিল। উনি হাত দেখলেন। মানে চোখে দেখলেন না, উনি যেভাবে দেখেন সেভাবে দেখলেন। তারপর কি বললেন জানিস? কি বললেন? উনি খুবই অদ্ভুত কথা বললেন। উনি বললেন, বিয়ের প্রথম বছরেই আমার একটি কন্যা সন্তান হবে। সে তার নিজের প্রতিভায় দেশের সকল মানুষের হৃদয় হরণ করবে। মেশকাত সাহেবের কথা শুনেই আমার গা শিরশির করতে শুরু করল। কারণ কি জানিস? ওনার হাত দেখার আগেই আমি কনসিভ করেছি। এখনও ডাক্তারি পরীক্ষায় কনফার্ম হয়নি, বাট আই নো আমার যে মেয়ে হবে সেটাও আমি জানি। খুব আনন্দ লাগছে। হ্যাঁ, খুবই আনন্দ লাগছে। আমার মাথায় এখন কিচ্ছু নেই, শুধুই আমার মেয়ে। আখলাক বিছানায় যাওয়া মাত্র ঘুমিয়ে পড়ে। আমি জেগে থাকি এবং মেয়ের সঙ্গে কথা বলি। মেয়ের সঙ্গে কথা বলো? হ্যাঁ, সিরিয়াস ধরনের কথা। তোকে নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হয়, অনেক আর্গুমেন্ট হয়। তর্কে আমি ওর কাছে সবসময় হেরে যাই। আমি ওর নাম দিয়েছি তর্ক সম্রাজ্ঞী। তোকে নিয়ে যখন তর্ক হয় তখন সে সবসময় তোর পক্ষ নেয়। মীরা কথা বলছে। আমি অবাক হয়ে দেখলাম মেয়ের কথা বলতে বলতে তার চোখ ভিজে উঠছে। ভালোবাসা ব্যাপারটা কি? যে মানুষটি পৃথিবীতেই এখনো আসেনি তার প্রতি এমন গভীর গাঢ় ভালোবাসা কিভাবে তৈরি হয়? এই ভালোবাসা কেমন ভালোবাসা? মীরার কাছ থেকে বিদায় নেবার সময় সে বলল, তুই একটা কাজ করিস তো, মেশকাত সাহেবের সঙ্গে দেখা করিস। দেখি উনি কি বলেন। বিশেষ কিছু জানতে চাইলে ওনাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করবি। আমি বললাম, আধুনিক পদার্থবিদ্যা কি এইসব বিশ্বাস করে? তোর ধারণা করে না? না, আমার ধারণা করে। সাবঅ্যাটমিক লেভেল চিন্তা কর শুভ্র। মানুষ সেই লেভেলে কি দিয়ে তৈরি? আপকোয়ার্ক, ডাউনকোয়ার্ক, চাম। জিনিসগুলি আসলে কি? নাথিং। জিনিসগুলি আসলে কি তার সঙ্গে মেশকাত সাহেবের বলার কোনো সম্পর্ক নেই। তোর সঙ্গে তর্ক করতে চাচ্ছি না শুভ্র, তোকে আমার ধারণার কথাগুলি বলি। উই রিয়েলি ডু নট এক্সিস্ট। এই যে তুই আমার সঙ্গে বসে আছিস, আমি তোর সঙ্গে গল্প করছি, এগুলি কিন্তু ঘটছে না। আমরা হচ্ছি কোনো একজনের কল্পনা। সেই কোনো একজনটাই হয়তো গড, দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি। আমি তাকিয়ে আছি। মীরা হাত নাড়তে নাড়তে গল্প করছে। তাকে দেখতে ভালো লাগছে। আমি মীরার গল্পে বাধা দিয়ে বললাম, আমার ধারণা তুমি এইসব উদ্ভট থিওরি রাত জেগে জেগে আকলাক সাহেবকে শোনাও এবং উনি খুব মন দিয়ে বাধ্য ছাত্রের মতো শুনেন। মীরা হাসতে হাসতে বলল, তা শুনে এবং যা বলি বিশ্বাস করে। আখলাকের এই অংশটি আমার খুব পছন্দ। তোকে বিয়ে করলে পছন্দের এই অংশটি থেকে আমি বঞ্চিত হতাম। ভাগ্যিস তোকে বিয়ে করিনি। আমাকে বিয়ের প্রশ্ন আসছে কেন? কথায় কথায় বললাম, তোকে কিংবা তোর মতো কাউকে। অবশ্যই তোর কথা একেবারে যে ভাবিনি তা না। মীরা হাসছে। এই হাসি এবং ক্যাসেটের হাসি এক না, অনেক আলাদা। মানুষের হাসি নিয়ে কেউ গবেষণা করেনি, করা উচিত ছিল। চিন্তা চেতনার পরিবর্তনের সঙ্গে হাসির শব্দ বদলে যায়, শব্দের ফ্রিকোয়েন্সি বদলায়। কিছু ফ্রিকোয়েন্সি বাদ পড়ে, কিছু নতুন ফ্রিকোয়েন্সি যুক্ত হয়। কেন এইসব নিয়ে কেউ ভাবছে না? রহস্যময় মানুষ কেন রহস্যের কুঠুরি থেকে বের হয়ে আসতে পারছে না? মিশকাত সাহেবের মতো মানুষেরা আসলে কি করেন? তর্জনী উঁচিয়ে রহস্যময় সেই জগতের প্রতি ইঙ্গিত করেন? বুঝেই করেন না না বুঝেই করেন? মিশকাত সাহেব আমাকে চিনতে পারলেন। চোখের মতো শক্তিমান ইন্দ্রিয় থেকে বঞ্চিত মানুষদের অন্য ইন্দ্রিয়গুলি তীক্ষ্ণ হয়, এটা জানা কথা। তাই বলে এত তীক্ষ্ণ? মিশকাত সাহেব লুঙ্গি পরে আছেন, খালি গা, গায়ের ওপর পাতলা চাদর জড়ানো। মানুষটা ধপধপে ফর্সা। আখলাক সাহেবের বাড়িতে তার গায়ের এমন রং চোখে পড়েনি। মিশকাত সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে সহজ গলায় বললেন, আপনি শুভ্র। আখলাক সাহেবের বাড়িতে আপনার সঙ্গে কথা হয়েছিল? জি। পার্টি শুরু হবার আগেই আপনি মীরার সঙ্গে চলে গেলেন। মীরা ফিরে এলো, আপনি ফিরলেন না। জি। এত সব আপনার মনে আছে? অবশ্যই মনে আছে। মনে রাখাই আমার কাজ। অন্য কোনো কাজ তো হাতে নেই। আমার মতো অবস্থা যদি আপনার হতো, আপনিও সবকিছু মনে রাখতেন। ব্রেলি পদ্ধতি ব্যবহার করে পড়াশোনা করার কথা কখনো ভেবেছেন? ভেবেছি। সেই সুযোগ কোথায়? আমি আপনাকে সাহায্য করতে পারি। শুভ্র, আমি কারো সাহায্য নেই না। যে কারো সাহায্য নেয় না
সে তো কাউকে সাহায্যও করে না। আপনি কি আমার কাছে কোনো সাহায্যের জন্য এসেছেন? না, জানতে এসেছি। আমার কাছে কি জানতে চান? অতীন্দ্রিয় ক্ষমতা বলে কিছু কি আছে? ইন্দ্রিয় গ্রাহ্য ক্ষমতার বাইরে কোনো ক্ষমতা? মূল ক্ষমতার সবটাই তো ইন্দ্রিয়ের ধরাছোঁয়ার বাইরে। সামান্য যে ইলেকট্রন, একেও তো আপনি হাত দিয়ে ছুঁতে পারছেন না, অনুভব করতে পারছেন না, গন্ধ নিতে পারছেন না, দেখতে পারছেন না। আমি না পারলেও আমার তৈরি যন্ত্রপাতি পারছে। পারছে বলেই আমরা বলতে পারছি ইলেকট্রন কি, তার ধর্ম কি। তাও পারছেন না। পারছেন না বলেই একবার বলছেন ইলেকট্রন বস্তু, আর একবার বলছেন তরঙ্গ। ইলেকট্রন হচ্ছে একই সঙ্গে বস্তু এবং একই সঙ্গে তরঙ্গ। খুব হাস্যকর কথা বলছেন না? আপনি নিজের মনকে জিজ্ঞেস করুন, কথাটা হাস্যকর না? আমি চুপ করে রইলাম। মিশকাত সাহেব বললেন, মীরার কাছে শুনেছি আপনি ছাত্র হিসেবে অসাধারণ, মানুষ হিসেবে অসাধারণ। দুই অসাধারণ যার মধ্যে প্রকাশিত হয়েছে, তার হাতটা আমি একটু ছুঁয়ে দেখি। দেখুন বলে আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, শুনেছি আপনি মানুষের হাত ছুঁয়ে অনেক কিছু বলতে পারেন। আমার ব্যাপারে বলুন তো শুনি। মিশকাত সাহেব হালকা গলায় বললেন, ভুল শুনেছেন। আমি হাত ধরে কিছুই বলতে পারি না। তবে হাত ধরাটাকে তুচ্ছ করবেন না। যেই মুহূর্তে আমি আপনার হাত ধরলাম, সেই মুহূর্তে কি হয় জানেন? আপনার শরীরের কিছু ইলেকট্রন, কিছু সাব অ্যাটমিক পার্টিকেল আমার শরীরে চলে আসে। আমার কিছু চলে যায় আপনার মধ্যে। হাত ধরা মানে তার কিছু অংশ নিজের ভেতর নিয়ে নেয়া। আমি এরকম করে ভাবিনি। খুব বড় মাপের মানুষদের আমরা স্পর্শ করতে চাই, কারণ আমরা তার শরীরের কিছু অংশ নিজের ভেতর নিয়ে নিতে চাই। ঠিক যে কারণে ভয়ঙ্কর মানুষদের স্পর্শ করতে নেই। মিশকাত সাহেব আমাকে চা খাওয়ালেন, নিজেই বানিয়ে খাওয়ালেন। একবারের জন্যও মনে হলো না মানুষটা চোখে দেখতে পান না। তিনি বাস করেন আলোহীন জগতে। শুভ্র, জি? একটা হাইপোথেটিক্যাল ব্যাপার কল্পনা করুন। আমি হাত দিয়ে আপনাকে ছুঁয়ে দিলাম। সেই কারণে আপনার শরীর থেকে কিছু ইলেকট্রন চলে এলো আমার শরীরে। এমনও তো হতে পারে তাদের কাছে আপনার ব্যাপারে যাবতীয় তথ্য থাকতে পারে। সেই তথ্য হয়তো সবাই ধরতে পারে না, কেউ কেউ পারে। আমি চায় চুমুক দিতে দিতে বললাম, আপনি কি বলতে চাচ্ছেন ইলেকট্রনের ভাষা পড়ার ক্ষমতা আপনার আছে? মিশকাত সাহেব শান্ত গলায় বললেন, আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি একটা হাইপোথিসিস দাঁড় করালাম, এর বেশি কিচ্ছু না। বিজ্ঞান রহস্যময়তা অপছন্দ করে, অথচ সবচেয়ে রহস্যময় ব্যাপারগুলি কিন্তু ঘটাচ্ছে বিজ্ঞান। আমাদেরকে পরম রহস্যের দিকে এই বিজ্ঞানই কিন্তু ঠেলে নিয়ে যাচ্ছে। বলুন, নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, নিয়ে যাচ্ছে। আমাদের সাধারণ মানুষের কাছে সময় আছে, অতীত আছে, বর্তমান আছে, অনাগত ভবিষ্যৎ আছে। সেখানে আপনাদের বিজ্ঞান যদি বলে বসে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই, তখন ধাক্কার মতো লাগে না? হ্যাঁ, লাগে। আপনি কি বিজ্ঞান নিয়ে প্রচুর পড়াশোনা করেন? মোটেই পড়াশোনা করি না। অন্যরা বলে আমি শুনি, যা ভালো লাগে মনে করে রাখি। মানুষকে চমকে দেবার জন্যে আহরিত এই জ্ঞান ব্যবহার করি। সত্যি করে বলুন তো শুভ্র, আপনি চমকাননি? হ্যাঁ, চমকেছি। অন্যকে চমকে দিয়ে মজা দেখার প্রবণতা মানুষের মধ্যে খুব বেশি আছে, আর সবচেয়ে বেশি আছে প্রকৃতির মধ্যে। প্রকৃতি সবসময় মানুষকে চমকাচ্ছে। প্রকৃতির কাণ্ডকারখানা দেখে আমার মনে হয় মানুষকে চমকে দিয়ে সে খুব মজা পায়। কাজেই শুভ্র শুনুন, যদি কখনো ভয়ঙ্করভাবে চমকে ওঠার মতো কোনো ঘটনা আপনার জীবনে ঘটে, আপনি বিচলিত হবেন না। সহজ থাকবেন, শান্ত থাকবেন এবং ভেবে নিবেন এটা কিছুই না, প্রকৃতির মজা মজা খেলার অংশ। এটাই কি আমার বিষয়ে আপনার ভবিষ্যৎবাণী? মিশকাত সাহেব হাসলেন। হাসতে হাসতে বললেন, এটা আমার একটা খেলাও হতে পারে, চমক চমক খেলা। গম্ভীর ভঙ্গিতে কিছু বলে চমকে দেয়া। আকাশ মেঘে মেঘে কালো। বিছানায় শুয়ে খোলা জানলায় আকাশ দেখার শখ জাহানারার আর কখনোই ছিল না। কয়েকদিন ধরে দেখছেন। দেখতে ভালো লাগছে তা না, আবার খারাপও লাগছে না।
ঘরের ভেতর থেকে দৃষ্টি বের করতে পারছেন, এটাই একমাত্র আনন্দ। ঘরের ভেতর থাকতে ইচ্ছা করছে না, দূরে কোথাও যেতে ইচ্ছা করছে। বিনুকে নিয়ে কোথাও গেলে হয়। মানুষ তার এক জীবনে কত জায়গায় বেড়াতে যায়, কলকাতা, ব্যাংকক, সিঙ্গাপুর, ইংল্যান্ড, আমেরিকা। তিনি কোথাও যাননি। শুভ্রর বাবার বেড়ানোর অভ্যাস ছিল না, পাসপোর্ট পর্যন্ত করেননি। যে মানুষ নিজের ঘরের বাইরে পা ফেলে না, তারও একটা পাসপোর্ট থাকে। শুভ্রর বাবার তাও ছিল না। মেয়েদের জীবন তো আয়নার মতো, স্বামীর আয়না। স্বামী যা করবে আয়নায় তারই ছায়া পড়বে। জাহানারারও তাই হল। শুভ্রর বাবার সঙ্গে দোতলা একটা বাড়িতে আটকা পড়ে গেলেন। শুভ্রর বাবার সঙ্গে বিয়ে না হয়ে কোনো ভবঘুরের সঙ্গে যদি তার বিয়ে হতো, তাহলে তিনিও ভবঘুরের স্বামীর মতো ভবঘুরে হতেন। জাহানারার পানির পিপাসা হচ্ছে, পানির জন্যে কাউকে ডাকতে ইচ্ছা করছে না। একসময় না একসময় বিনু তার ঘরে আসবে, তাকে পানির কথা বললেই হবে। আকাশ এখন ঘন কালো, আজ মনে হয় বৃষ্টিতে শহর ভেসে যাবে। ছোটবেলায় তার বৃষ্টিতে ভেজার শখ ছিল। ভুল বলা হলো, তার বাবা কায়েসউদ্দিন আকন্দ সাহেবের বৃষ্টিতে ভেজার শখ ছিল। তিনি ঝুম বৃষ্টি হলেই ছাদে ভিজতে যেতেন। ভিজতে যাবার আগে খুশি খুশি গলায় ডাকতেন, ওই রে টুনটুনি, বৃষ্টিতে ভিজবি? বৃষ্টির পানিতে ভিজলে গায়ের ঘামাচি মরে, আয় দেখি। বিয়ের পর আর কোনোদিন বৃষ্টিতে ভেজা হয়নি। শুভ্রর বাবার কোনো আজগুবি শখ ছিল না, কিংবা কে জানে, হয়তো তারও অনেক আজগুবি শখ ছিল, অন্যেরা জেনেছে, তিনি কখনো জানতে পারেননি। মানুষ হয়ে জন্মালে আজগুবি শখ থাকবেই। জাহানারার শীত শীত লাগছে। তিনি গায়ের ওপর চাদর টেনে দিলেন এবং তখনই বিনু ঢুকল। নিচু গলায় বলল, চাচি, পুরনো ম্যানেজার সাহেব এসেছেন, সালেউদ্দিন সাহেব। জাহানারা বললেন, ওকে গতকাল আসতে বলেছিলাম, একদিন পরে এসেছে কেন? বিনু জবাব দিল না। জাহানারা বললেন, ও এসেছে, বসে থাকুক, আমার যখন ইচ্ছা হবে ডাকব, আবার নাও ডাকতে পারি। তুমি বসো, চেয়ারটা টেনে বসো, তোমার সঙ্গে গল্প করি। বিনু বসতে গেল। জাহানারা বললেন, এক কাজ করো, এক কাপ চা এবং ঠান্ডা গ্লাস পানি এনে তারপর বসো। বিনু বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? জাহানারা বললেন, আমার শরীর খারাপও লাগছে না, আবার ভালোও লাগছে না। শুভ্র কি ফিরেছে? না। কাল রাতেও ফেরেনি? না। কোথায় ছিল তুমি জানো? না। জাহানারা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কাল রাতেও কোথায় ছিল তা তুমি জানো, আমিও জানি, অথচ দুজনই ভাব করছি কিছু জানি না। আচ্ছা যাও, চা পানি নিয়ে এসো। কাজের মেয়েটাকে বলে এসো ম্যানেজারকেও যেন এক কাপ চা দেয়। বিনু চলে গেল। জাহানারা আবারও আকাশের দিকে তাকালেন। দিন এমন অন্ধকার করেছে যেন ঘরে বাতি জ্বালাবার সময় হয়ে গেছে। কোনো কিছুই পরিষ্কার চোখে পড়ছে না। ম্যানেজারকে এ ঘরে ডেকে আনবার পর ঘরের সবকটা বাতি জ্বেলে দিতে হবে। কথা বলার সময় মানুষের মুখের দিকে তাকিয়ে না থাকলে তার ভালো লাগে না। মানুষ শুধু মুখে কথা বলে না, সে তার সমস্ত শরীর দিয়ে কথা বলে। মানুষের সব কথা পুরোপুরি বুঝতে হলে শুধু কথা শুনলেই হয় না, কথা দেখতেও হয়। চাচি, পানি আর চা এনেছি। জাহানারা পানির গ্লাস নিয়ে মাত্র 2 চুমুক পানি খেয়ে গ্লাস ফেরত দিলেন। বিনু চায়ের কাপ বাড়িয়ে দিল। জাহানারা বললেন, চা তোমার জন্যে, তুমি চায়ের কাপ হাতে আমার সামনে বসো, চা খেতে খেতে গল্প করো। বিনু বসল। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই সে অবাক হয়েছে নাকি বিস্মিত হয়েছে। জাহানারা আগ্রহ নিয়ে বললেন, শুভ্রর বাবার একটা গল্প তোমাকে বলি, শোনো। আমাদের বিয়ের 2 বছর পরের কথা, শ্রাবণ মাস, খুব বৃষ্টি হচ্ছে। হঠাৎ একদিন শুভ্রর বাবা বলল, বেড়াতে যাবে? আমি সঙ্গে সঙ্গে বললাম, যাব। কোথায়? শুভ্রর বাবা বললেন, চলো, কাছেই কোথাও যাই। সমুদ্র দেখেছ কখনো? আমি বললাম, না। শুভ্রর বাবা বললেন, চলো সমুদ্র দেখে আসি। সমুদ্র আমি নিজেও দেখি নাই। আমার উৎসাহের কোনো সীমা রইল না। ব্যাগ গোছালাম, নতুন শাড়ি কিনলাম, উত্তেজনায় রাতে ঘুমাতে পারি না। তখন বয়স ছিল কম, আগ্রহ উত্তেজনার কোনো সীমা ছিল না। শুভ্রর বাবা রাতে ট্রেনের 2টা ফার্স্ট ক্লাসের টিকিট এনে দিলেন। সেই টিকিট আমি আমার ব্যাগে খুব সাবধানে রেখে দিলাম যাতে হারিয়ে না যায়। শেষ পর্যন্ত আপনাদের যাওয়া হয়নি? না। যে রাতে যাব সে রাতে সন্ধ্যার সময় শুভ্রর বাবা অফিস থেকে ফিরে বলল, রাতের ট্রেনে যাওয়া ঠিক না, প্রায় ডাকাতি হয়, দিনের ট্রেনে যাওয়া হবে।
সেই দিনের ট্রেন আর আসেনি। বিনু কিছু বলল না, মাথা নিচু করে চায়ের কাপে চুমুক দিতে লাগল। জাহানারা বললেন, ঘটনাটা আমি ভুলেই গিয়েছিলাম। গত পরশু ট্রাঙ্ক গোছাতে গিয়ে হঠাৎ টিকিট দুটা খুঁজে পেলাম। তখন মনে পড়ল। তোমার চা খাওয়া কি হয়েছে? জি। এখন ম্যানেজারকে ডেকে নিয়ে এসো। ওর সঙ্গে কথাবার্তা বলার সময় তুমি থাকবে না, ওকে শুধু পাঠিয়ে দেবে। জি আচ্ছা। আড়াল থেকেও কিছু শুনবার চেষ্টা করবে না। আড়াল থেকে কথা শোনা তোমার একটা অভ্যাস আছে। এই অভ্যাসের কথা অন্য কেউ না জানলেও আমি জানি। বিনু কিছু না বলে ঘর থেকে বের হল। প্রায় সঙ্গে সঙ্গেই ম্যানেজার ঢুকল। যাহারা ম্যানেজারের নাম মনে করতে চেষ্টা করলেন। একটু আগেই বিনু নামটা বলেছে, এখন আর মনে আসছে না। ম্যানেজারকে ম্যানেজার না বলে নাম ধরে ডাকা উচিত। নামটা কিছুতেই মনে পড়ছে না। শুধু মনে পড়ছে নামটা শুরু হয়েছে ম দিয়ে। ম দিয়ে শুরু অসংখ্য নাম আছে। আশ্চর্যের ব্যাপার, একটা নামও মনে পড়ছে না। শুধু মনে আসছে মামুন। মামুন তার ছোট ভাইয়ের নাম। এই ভাইটা 6 বছর বয়সে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মারা যায়। ম্যানেজারের মতো একটা ফালতু লোকের নাম মনে করতে গিয়ে তার ভাইটার নাম মনে পড়ছে। ছি, কি ঘৃণার কথা। জাহানারা বিছানায় উঠে বসতে বসতে বললেন, তুমি দাঁড়িয়ে থেকো না, বসো, চেয়ারটায় বসো। ম্যানেজার বসল। জাহানারা এখনও তার নাম মনে করার চেষ্টা করছেন। কথাবার্তা বলতে বলতেই নামটা মনে আসবে। এখন নামটা মনে করার চেষ্টা না করলেই ভালো হতো। শান্তিমতো কথা বলতে পারতেন। একই সময় নাম মনে করার চেষ্টা এবং কথা বলার চেষ্টা করার জন্যে সবই এলোমেলো হয়ে যাচ্ছে। তোমাকে গতকাল আসার জন্য খবর পাঠিয়েছিলাম। জি। বলেছিলাম খুবই জরুরি ব্যাপার। বলেছিলাম না? জি। তুমি আসোনি কেন? একটা সমস্যা হয়ে গেছে। সমস্যার জন্য আটকা পড়ে গিয়েছিলাম। কি সমস্যা? পারিবারিক সমস্যা। আপনি কি জন্যে ডেকেছেন বলেন। আমার ছেলে তোমাকে চাকরি থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু আমি করি নাই। বুঝতে পারছ? জি। তোমার নাম ভুলে গেছি। নাম কি মামুন? জি না, সালেউদ্দিন। তাহলে মামুন কার নাম? এই নামে অফিসে কেউ নাই। জাহানারার আবারও পানির পিপাসা হচ্ছে, অথচ একটু আগেই 2 চুমুক পানি খেয়েছেন। তার কি পিপাসা রোগ হয়েছে? প্রবল তৃষ্ণা হয়। পানিতে ঠোঁট ডুবানো মাত্রই পিপাসার সমাপ্তি। আবার কিছুক্ষণ পর তৃষ্ণা। জাহানারা পানির গ্লাস হাতে নিয়ে আবারও 2 চুমুক পানি খেলেন। তার তৃষ্ণা মিটে গেল। তিনি খাটে পা ঝুলিয়ে বসতে বসতে হঠাৎ নিতান্তই অপ্রাসঙ্গিকভাবে বললেন, শুভ্র যে একটা খারাপ মেয়ের কাছে যায়, এটা তোমরা জানো? ম্যানেজার সহজ গলায় বলল, জানি। কিভাবে জানো? সালাউদ্দিন চুপ করে রইল। এই বিষয়ে তোমার মতামত কি? দুশ্চিন্তাগ্রস্ত হবার মতো কিছু না। আমার ছেলে একটা খারাপ মেয়ের কাছে যায়, এটা দুশ্চিন্তাগ্রস্ত হবার মতো কারণ না। তুমি কি জন্ম থেকেই বোকা, না বয়স বাড়ার সাথে সাথে বোকামি বাড়ছে? আপনি হুকুম দিলে মেয়েটাকে সরাই দিব। কোথায় সরিয়ে দেবে? কোথায় সরাবো সেটা আমার ব্যাপার। সবকিছু তো বলা যায় না, বলা ঠিকও না। কবে সরাবে সেটাও আমার ব্যাপার। তুমি পারবে? না পারার কিছু না। এই কথাগুলি বলার জন্যই তোমাকে ডেকেছিলাম। এখন চলে যাব? হ্যাঁ, যাও। ম্যানেজার উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি ছোট সাহেবের এই মেয়ের কাছে যাওয়া নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবেন না। এটা আমার ব্যাপার। আপনি কারো সঙ্গে এই নিয়ে আলোচনাও করবেন না। ছোট সাহেব আমাকে বিদায় করে দিলেও আমি আছি। বড় সাহেব কোরআন মজিদ হাতে দিয়ে আমাকে ওয়াদা করিয়েছিলেন, আমি যেন শুভ্রকে ছেড়ে না যাই। আমি ওয়াদা রক্ষা করব। আপনি বললেও করব, না বললেও করব। আচ্ছা, তুমি চা খেয়েছ? আমি চা খাই না। তোমাদের অফিস কেমন চলছে? জানি না কেমন চলছে, আমি অফিসে যাই না। শুভ্র যায় অফিসে? খবর পেয়েছি উনি নিয়মিত অফিসে যান। আচ্ছা মামুন, তুমি এখন যাও। তোমার সঙ্গে কথা বলে মনে শান্তি পেয়েছি। তোমার নাম ঠিকমতো বলেছিলে। মামুন না তোমার নাম? ম্যানেজার কোনো উত্তর দিল না। জাহানারা চোখ বন্ধ করে ফেললেন। তার ঘুম পাচ্ছে, শান্তির ঘুম। ম্যানেজার চলে যাবার সঙ্গে সঙ্গেই জাহানারা বিনুকে ডেকে পাঠালেন। হালকা গলায় বললেন, বিনু, কপালে হাত দিয়ে দেখো তো জ্বর কি না। বিনু কপালে হাত দিয়ে বলল, সামান্য গা গরম।
জাহানারা বললেন, আমি ঠিক করেছি আজ বৃষ্টিতে ভিজব। ঝুম বৃষ্টি নামলে তুমি আমাকে ছাদে নিয়ে যাবে। বিনু হ্যাঁ সূচক মাথা নাড়ল। জাহানারা বললেন, আমি যখন ছোট ছিলাম খুব বৃষ্টিতে ভিজতাম। আমার বাবার বৃষ্টি খুব পছন্দের জিনিস ছিল। তোমার বৃষ্টিতে ভিজতে কেমন লাগে বিনু? বিনু তাকিয়ে আছে, জবাব দিচ্ছে না। জাহানারা বললেন, আজ বৃষ্টিটা নামুক, তোমাকে নিয়ে ভিজব। ছাদে 2টা প্লাস্টিকের চেয়ার পাঠাতে বলো, চেয়ারে বসে বসে ভিজব। আমার বাবা যে নামাজের পার্টিতে মারা গিয়েছিলেন সেই গল্প কি তোমাকে বলেছি? না, বৃষ্টিতে ভিজতে ভিজতে গল্পটা বলবো। আচ্ছা বিনু, তোমার বাবাকে খুব নামাজি? জি। তুমি এখানে পড়ে আছো এতদিন হয়ে গেছে, উনি তো তোমাকে দেখতেও আসছেন না। উনি অসুস্থ, বিছানা থেকে নামতে পারেন না। অসুখটা কি? পা পিছলে কোমরে ব্যথা পেয়েছিলেন। চিকিৎসা হচ্ছে না? কবিরাজি চিকিৎসা হচ্ছে, কোমরে তেল মালিশ করা হচ্ছে। কবিরাজি চিকিৎসায় কাজ হবে না, ঢাকায় এনে তার চিকিৎসা করাতে হবে। তাকে ঢাকায় আনার ব্যবস্থা করো। জি আচ্ছা। তিনি ঢাকায় এলে আমি তার কাছে একটা প্রস্তাব দেব, শুভ্রর বিয়ের প্রস্তাব। আমি তাকে বলবো, ভাই সাহেব, আপনার বড় মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিবাহ দিতে চাই। আচ্ছা বিনু, উনি কি রাজি হবেন? আমার ছেলের মতো ছেলে কি হয়? তুমি বলো, হয়? বিনু ক্ষীণ গলায় বলল, চাচি বৃষ্টি নেমেছে, ভিজবেন না? জাহানারা বললেন, ম্যানেজার ছাগলটার নাম যেন কি? সালেউদ্দিন। এই নামটা মনে থাকছে না কেন? একটা কাগজে তার নাম লিখে আমার ঘরে টানায় দাও। জি আচ্ছা। বাপমা কেমন নাম রাখে দেখো, লক্ষবার শুনলেও মনে থাকে না। আর দেখো শুভ্রর নাম, একবার শুনলে আর কোনোদিনই ভুলবে না। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস শুভ্র। পড়ছিলাম এর 8ম পর্ব। উপন্যাসটি নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন। এছাড়া ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চাইলে শেয়ার করে অন্যকে শোনার ব্যবস্থা করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।